সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে মৌলভীবাজার জেলার প্রান্তিক কৃষকের কাছে। শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমরা চলে এসেছি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আগরের রাজ্যে। এই এলাকার বেশিরভাগ মানুষই আগর চাষের সাথে জড়িত। আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আপনারা দেখবেন আগরের চাষ ও এর প্রক্রিয়াজাতকরণের পুরো গল্প। উঠোনের এক পাশে আগর গাছ ফালি ফালি করে কাটা হচ্ছে। আরেক পাশে চলছে কাটা ফালি বা টুকরোগুলো থেকে পেরেক খোলার কাজ। আর ঘরের বারান্দায় বসে নারীরা ফালি কেটে ছোট্ট ছোট্ট টুকরো করায় ব্যস্ত। খানিক দূরে কারখানায় শ্রমিকেরা সারি সারি যন্ত্রে আগর জাল দিয়ে আতর তৈরি করছেন। বেঙ্গল পারফিউমারের আব্দুল কুদ্দুসের নিজের বাড়ি ও কারখানায় এভাবেই আতর তৈরির কাজ মিলেমিশে একাকার। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা দীপ্ত কৃষি টিম চলে আসলাম আপনাদের এই আগরের রাজ্যে। স্বাগতম আপনাদেরকে। তো আপনার মুখ থেকেই শুনবো এবং আপনার সাথে ঘুরে দেখবো আপনারা এই যে আগর গাছটাকে কিভাবে প্রক্রিয়াজাতকরণ করেন এর পুরো গল্পটা শুনবো আর কি। ঠিক আছে। তো প্রথমে একটু জানতে চাইবো যে আপনি এটা শুরু করলেন কতদিন আগে? এটা আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে চলে আসতেছে। আমার আব্বার দাদা, আবার ওনার দাদাও এই ব্যবসা করতো। এইরকম অনেক পুরুষদের এই ব্যবসা করে আসতেছে। আর এই এলাকার মানুষজন কি এই চাষটার সাথেই যুক্ত বেশি? যে এই এলাকার মানুষ শত শত বছর ধরে এই চাষের সাথে যুক্ত। এই গাছটার বয়স কতদিন? এই গাছ মনে 8-10 বছর হবে। 8-10 বছর? জি। আবার যে ভিতরে দেখতে পাচ্ছি যে পেরেক মারা। জি, পেরেক মারা। এটার বিশেষত্বটা কি? গাছ বড় হয়ে গেলে এটাতে পেরেক মারতে হয়। ওই যে পেরেক থেকে বাঁচার জন্য সে তার চারপাশে একটা আবরণ তৈরি করে, যে গাছ নিজেকে বাঁচানোর জন্য। এই যে আবরণটা তৈরি করে এটাই আমাদের মূল্যবান আগর। এই কাটার পরে ওখানে নিয়ে যাচ্ছেন? জি, ওখানে যাই। ওইখানে একটু দেখতে চাই ওখানে কি করছে। ভাই দিনের কোন সময়টাতে আপনারা এই কাজ শুরু করেন? সকাল 8:30টায় কাজ শুরু হয়। আর শেষ করেন কোন সময়? শেষ আসরের সময়, আসর আজান হলে শেষ। আচ্ছা, ওইখানে তো গাছটা ফাটছে, এইখানের কাজটা কি তাহলে? এখানে একটু ছোট করতেছে এবং ওই যে পেরেকগুলা আলাদা করতেছে, পরে এখান থেকে আবার অন্য ফিল্ডে চলে যাবে। আচ্ছা, তো ওইখানে যেতে পারি তো তাহলে আমরা? চলো। এখানে সব নারী শ্রমিকরা কাজ করতেছে এবং ওই রুমের মধ্যে নারী শ্রমিকরা কাজ করতেছে। আচ্ছা, নারী শ্রমিক মোট কতজন কাজ করছে এই কাজটার সাথে? 20 জনের মতো থাকে। 20 জন? জি। এই যে রুমগুলো দেখতে পাচ্ছি, রুমের ভিতরেও কি কাজ হচ্ছে? জি, রুমের ভিতরেও আছে। আপনি এইখানে যে শ্রমিকরা কাজ করছে তাদের মজুরিটা কিভাবে দেন? 200 টাকা প্রতিদিন করে। এইখানকার কাজটা কি যদি একটু আমাকে বলতেন? এখানকার দেখে এখানে এই কালো অংশটুকু, এই ব্ল্যাক পার্টটাকে শুধু আলাদা করতেছে। মানে এই কালো অংশগুলো আলাদা করতেছে এখান থেকে এই কালো অংশ থেকেই আতর তৈরি হয়। আচ্ছা, এই পেরেকটা যখন আপনারা মূল গাছে দেন, পেরেক পোতার কতদিন পরে এই কালো আবরণটা তৈরি হয়? এইরকম পেরেক দেওয়ার 4-5 বছর 6 বছর এরকম, এবং যত দিন যাবে এটা তত ভালো হয়। আচ্ছা, এখানে যে কাঠগুলো কাটতেছে এগুলোর বয়স কতদিন এই গাছগুলো?
10 থেকে 15 বছর এরকম। কিন্তু প্রচুর পরিমাণে গাছ কাটা পড়ছে প্রতিদিন, তো এই গাছের ঘাটতিগুলো কিভাবে পূরণ করেন? আবার নতুন করে বাগান সৃজন করা হয়। অনেক আছে ফ্যাক্টরি করে, আবার কেউ কেউ আছে শুধু গাছ চাষ করে। আচ্ছা, এরকম অনেকে গাছ চাষ করে। আপনার এইখানে যে কার্যক্রমটা, এটা কি সারা বছরই চলে? শুকনো মৌসুমে আতর ভালো পাওয়া যায় গাছ থেকে, আতরের কোয়ালিটি ভালো থাকে এবং কোয়ান্টিটি বেশি হয়। কিন্তু সারা বছরই চালাইতে হয়, মানে মিনিমাম গ্যাসের মিনিমাম বিল থেকে বাঁচার জন্য। ভাইজান, আপনার এই শ্রমিকদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। খালা কেমন আছেন? ভালো আছেন? এই যে এখানে কাজ করছেন, এই কাজ করে এখানে মজুরি পান কেমন? রোজ 200 টাকা। এই দিয়ে সংসার চলে? ভালো চলে। আপনি তো এই যে এই কালো কাঠটা আলাদা করতেছেন, একটু করেন তো, একটু দেখি আমি। প্রতিদিন কি পরিমাণে কাঠ কাটেন? 5 কেজি কিংবা 4 কেজি। এই যে কালো যে এইগুলো কাট কেটে ফেলছে, কাটার পরে আবার এই যে ঝুড়িতে আলাদা করে আবার এই কাঠগুলো থাকছে, শুকনো কাঠগুলো, এগুলো কি ওয়েস্ট হয় নাকি? না, ওয়েস্ট না, এগুলা থেকে আতর তৈরি হয়। এটা থেকে আতর তৈরি হয়? মানে ওইটা থেকে আর ওইগুলা থেকে যে আতর তৈরি হবে আর এটা থেকে যে আতর তৈরি হবে, এটার মধ্যে গ্রানের তারতম্য থাকে। আচ্ছা, এরপরে গ্রেড থাকে। গ্রেড থাকে। আচ্ছা, মানে ওই যে কালো অংশটা দিয়ে যে আতরটা তৈরি হবে ওটা হচ্ছে এ গ্রেডের, আর এটা দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বি গ্রেডের। আচ্ছা, তো এই যে কালো অংশটা আপনি যেখানে নিয়ে যাচ্ছেন, এটার পরের ধাপটা একটু জানতে চাই। ওখানে যাই, চলো যাই তাহলে। এইটাই কি আপনার আগরের গাছকে প্রক্রিয়াজাতকরণের শেষ ধাপ বোধহয়? মোটামুটি এইটা শেষ তারপরে। আচ্ছা, এই ড্রামগুলোতে ওই যে কালো অংশগুলা দেখছিলেন, আচ্ছা, ওইগুলা এই ড্রামে কয়েকদিন ভিজিয়ে রাখতে হয়। আচ্ছা, কতদিন ভিজিয়ে রাখতে হয় এটা? 10-20 দিন এরকম। এগুলা নিয়ে আমরা এই পাত্রে ঢাকনা খুলে এই পাত্রের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে আমরা ওই যে সিদ্ধ করা হচ্ছে। আচ্ছা, এটার তাপমাত্রাটা কি পরিমাণে দিতে হয়? 100 ডিগ্রি সেলসিয়াসের মতো। আচ্ছা, কতক্ষণ জ্বালাতে হয়? 10-12-15 দিন এরকম, মানে যতদিন আতর আসে। 10-12 দিনের মতো জ্বালাতে হয়? জি, একদম দিন রাত্রে 24 ঘন্টা মিলে। আচ্ছা, ওইখানে কি এখন ওই যে এগুলো জ্বালানোর জন্য নিয়ে যাচ্ছে? দেখতে পারি? উপরে গিয়ে ওটা ঢালছে, কাঠগুলো ঢালছে। এখন যে কাঠগুলো ঢালছে এটা কোন গ্রেডের কাঠ? ওইটা কি? এটা সেকেন্ড গ্রেড, বি গ্রেডের। বি গ্রেডের। আচ্ছা, আপনার এই একটা কন্টেইনারে কি পরিমাণে আগর কাঠ দিতে হয়? 100 কেজি। বি গ্রেডের যেগুলা, এগুলা 100 কিলো থেকে 20 গ্রাম, 20 ml এরকম। আর আতরের আর এ গ্রেডের যেগুলা, এগুলা 100 কিলো থেকে 100 ml, 200 ml এরকম। আচ্ছা, এই আগর কাঠগুলো জ্বালানোর জন্য জ্বালানি হিসেবে কি ব্যবহার করছেন? প্রাকৃতিক গ্যাস। গ্যাসের সংকট হচ্ছে, আমাদের এটা একটা শিল্প, কিন্তু আমাদের কাছ থেকে বাণিজ্যিক হারে গ্যাস বিল আদায় করা হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে আতর উৎপাদনে নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে গাছ কাটা থেকে শুরু করে গ্যাস সংযোগ ও রপ্তানির জন্য সাইটিস সনদ পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু যখন বর্ষার সময় যখন আমাদের যদি ফ্যাক্টরি বন্ধ রাখা হয়, তখন আমাদেরকে মিনিমাম বিল দিতে হয়। আচ্ছা, বুঝছেন, মিনিমাম বিল ধরেন আমার এখানে প্রায় মাসে 40,000 টাকা দিতে হয় মিনিমাম বিল। এটা একটা বিরাট একটা সমস্যা। এসব সমাধান করা গেলে রপ্তানি বাড়বে। তাছাড়া সুজানগরের সম্ভাবনাময় আগর আতর শিল্পকে ঘিরে বড় সুগন্ধি কারখানাও হতে পারে। ভাইজান, এখন কি আতরটা কি এই মুহূর্তে সংগ্রহ করছেন? জি, একটু দেখা যাবে তো সেই জায়গাটা? চলো। আতরটা তো তাহলে এখান থেকেই তৈরি হয়? জি, এই জাল হয়ে এখানে এসে এখান থেকে তৈরি হচ্ছে? জাল হয়ে এই কন্ডেন্সারের মধ্য দিয়ে এই নিচে আসে। আর সে আমার ছোট ভাই,
আমরা আতর প্রক্রিয়ার সাথে যে কাজ আছে সেই কাজে সে আমার সহযোগী। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? ভালো। এই যে আতরটা সংগ্রহ করছেন আপনি, এই সংগ্রহ করার পদ্ধতিটা যদি একটু আমাকে বলতেন। এটা আমাদের বহবা থেকে এই 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 যে আতরগুলো দেখা যাচ্ছে যে ওয়াইলগুলো এগুলা ভাসছে। হ্যাঁ ভাসছে, যে ওই হাতের মধ্যে নিয়ে এই 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 পাটটার মধ্যে নিয়ে নিলাম। 10-15 দিন এই কাঠগুলো জ্বালানো হয়, তো জ্বালানোর পরে কি পরিমাণে আতর পান এখান থেকে? 100 মালের মতো পাওয়া যায়। এটা কাঁচামালের উপর নির্ভরশীল। ভাই আপনাকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য, ভালো থাকবেন আপনি। ভাই এইটাই তো বোধহয় মূল আতর না যেটা আমরা বাজারে কিনতে পাই? না, এটা এরপরে ফিল্টার করবে, কয়েকদিন রোদে শুকাবে, আচ্ছা, এরপরে আতর হবে। সেটা কি আপনারা করেন? আমরা রোদে শুকাই ফিল্টার করে এটা করি, কিন্তু এই আতর দিয়ে আরো বিভিন্ন ধরনের আতর তৈরি করা হয়। আচ্ছা, সেটা বা বিভিন্ন পারফিউম আছে না, পারফিউমের সুগন্ধি কাঁচামাল হিসাবে এই আতরটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এগুলো আপনি বিক্রি করেন কি পদ্ধতিতে? এই আতরটা আমরা মধ্যপ্রাচ্যে বিক্রি করি। প্রতি গ্রাম 500 টাকা থেকে 1000 টাকা করে আমরা এক্সপোর্ট করি। আচ্ছা ভাই, এই কাঠগুলো দিয়ে কি আরো কিছু তৈরি হয়? আগর গাছ থেকে আতর এবং সুগন্ধি কাঠও পাওয়া যায়। তো সেই কাঠ যে কারখানা তৈরি করা হয় ওই কারখানায় আমরা এখন যাব। কাছাকাছি কোথাও? জি, কাছাকাছি। চলেন যাই তাহলে। আব্দুল কুদ্দুসের মতোই মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড়িতে বাড়িতে এমন কারখানা গুনলে 100 মতো হবে। এখানকার তৈরি আতর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে। চাহিদা ভালো থাকায় প্রচুর পরিমাণে আগর কাঠও রপ্তানি হচ্ছে। মধ্যপ্রাচ্যের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে এসব কাঠ ধূপের মতো জ্বালিয়ে সুগন্ধি তৈরি করে। তো এখানে দেখবেন আগর গাছ থেকে কিভাবে সুগন্ধি কাঠটা সংগ্রহ করা হয়। ভাইজান, আপনি এই যে সুগন্ধি কাঠ কিভাবে তৈরি করছেন এই গল্পটা শুনতে চাই। ওইটা হচ্ছে ওই যে আমরা আগর গাছ আছে না, আচ্ছা, আগরের গাছ, ওই গাছ থেকে ওইটা পোকা খেয়ে ওইটা ভিতরে ওই কাঠগুলো তৈরি হয়। পোকার থেকে আস্তে আস্তে ওই পোকা ওই ভিতরটা খাওয়ার পরে ওইখান থেকে একটা তৈরি হয়, ওই কষ্টটা তৈরি হয়। এরপরে আমাদের কিছু লোক আছে, বিশেষজ্ঞ কিছু লোক আছে, ওরা গাছের দিকে তাকায় তাইলে বুঝতে পারে ওই কাঠগুলা কোথায় কোথায় পরিপূর্ণ তৈরি হয়েছে। এরপরে আমরা গাছটা কেটে আপনারা ওই দেখছেন গাছের ভিতরে ওই কাঠগুলা থাকে, 2-3 স্টেপে ওইগুলা ওই কাঠ সাদা যেগুলো আছে ওইগুলা বের করে সাদা ওইগুলা ফেলে দিয়ে এরপরে ওই কাঠগুলা বের করতে হয়। আনুমানিক কতদিন পর আপনি পরিপূর্ণ সুগন্ধি কাঠটা সংগ্রহ করেন? 10-15 বছর গাছে হয়, আর যদি আরো বেশি বয়স হয় তাহলে ওই কাঠটা আরো অনেক ভারী হয়। ভারী হলে পরে ওইটার দাম যদি থাকে পার কেজি ধরেন 1 লক্ষ টাকা, তাহলে ওই কাঠটা যত বয়স যাবে ওই কাঠটা তত দামটা বাড়বে। আপনার এইখানে তো সুগন্ধি কাঠগুলো জ্বলছে, বেশ ঘ্রাণও ছড়াচ্ছে, তো এগুলো বিক্রি করেন কিভাবে এবং কোথায় বিক্রি করেন? আমরা তো সাধারণত দেশে বিক্রি করি না, দেশের বাইরে বিক্রি করি। তো দেশে বিক্রি করলে এগুলা 70-80 হাজার টাকা কেজি আসবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন, কথা বললেন, ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এটা এই আগর গাছের বাগান 10 একর। এই 10 একর জমিতে কি পরিমাণে গাছ আছে? 20,000। তখন আপনি বললেন যে 3 বছরের মধ্যে ওই পেরেকগুলো দেন আপনি? না, গাছের বয়স মোটামুটি এরকম সাইজ হয়ে গেলে পেরেক দেওয়া যায়। আচ্ছা, এইটার বয়স কতদিন? এই গাছগুলোর বয়স 7-8 বছর হবে। গাছের বয়স যত বেশি হয় আতরের গুণাগুণ তত ভালো হয়। আমাদের এলাকার বিভিন্ন নার্সারিতে আগরের চারা পাওয়া যায়। আমাদের এখানের আবহাওয়া এবং মাটি আগর চাষের জন্য উপযোগী, এই জন্য এখানে আমাদের এলাকায় আগর চাষটা বৃদ্ধি পেয়েছে। আগর গাছে কি কোনো রোগবালাই হয়? এই পর্যন্ত যা দেখা, একটা পোকা আছে, এক ধরনের পোকা, ওইটা আক্রমণ করলে গাছের পাতা খেয়ে ফেলে এবং ওই যে গাছের কচি ডালগুলা খেয়ে ফেলে। এতে করে গাছের কি ক্ষতি হয়? মানে বেশি আক্রমণ করলে গাছ মরে যেতে পারে, এই জন্য স্প্রে করে দিতে হয় যেন এই পোকাটা সেরে যায়। এই জন্য আচ্ছা, এছাড়া আর বেশি রোগবালাই কিছু চোখে পড়ে না, সমস্যা হয় না তেমন। আচ্ছা, আর এই সেচটা কি পরিমাণে প্রয়োজন পড়ে? বেশি লম্বা খরা দিলে তখন সেচ লাগবে, নাইলে লাগে না। আচ্ছা, তো সেচটা কিভাবে দেন আপনারা? সেচ তো মেশিন লাগে পানি দিতে হয়।
অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দীপ্ত কৃষিকে অনেকটা সময় দিলেন। আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। মাছ রপ্তানি আয়ে ৮৬% চিংড়ির অবদান। কোকোর দাম ৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান খাঁচায় মাছ চাষ। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি ২০১৬-১৭ অর্থ বছরের জুলাই জানুয়ারি মেয়াদে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছে ৩২,৯১,৫০,০০০ মার্কিন ডলার বা প্রায় ২,৬১৪ কোটি টাকা। এর মধ্যে শুধু চিংড়ি রপ্তানিতে আয় হয়েছে ২৮,৪৬,৭০,০০০ মার্কিন ডলার বা প্রায় ২,২৬০ কোটি টাকা, যা মোট মাছ রপ্তানি আয়ের ৮৬.৪৬%। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে ২০১৫-১৬ অর্থ বছরে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছিল ৫৩,৫৭,৭০,০০০ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থ বছরে এই খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৪,১০,০০,০০০ মার্কিন ডলার। চলতি অর্থ বছরের প্রথম ৭ মাসে মৎস্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩০,৭৬,৮০,০০০ মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থ বছরের জুলাই জানুয়ারি মেয়াদে হিমায়িত মাছ রপ্তানিতে আয় হয়েছিল ৩,১৪,৫০,০০০ মার্কিন ডলার। চলতি অর্থ বছরের একই সময়ে এই খাতের পণ্য রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২,৭৩,০০,০০০ মার্কিন ডলার। সরবরাহ চাপ ও দুর্বল চাহিদায় আন্তর্জাতিক বাজারে দাম কমেছে চকলেট তৈরির প্রধান কাঁচামাল কোকোর। আন্তর্জাতিক বাজারে কোকোর দাম কমে ৮ বছরের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে। নিউ ইয়র্ক ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে গত শুক্রবার কোকোর দাম কমেছে প্রায় ১%। এদিন কোকোর দাম কমে ৮ বছরের মধ্যে সর্বনিম্ন দরে চলে এসেছে। বর্তমানে পণ্যটি প্রতি টন $২,০০০ লেনদেন হচ্ছে। বিশ্বের ২/৩ কোকো উৎপাদন হয় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। চলতি মৌসুমে কোকোর শীর্ষ উৎপাদক পশ্চিম আফ্রিকার ২ দেশ আইভরি কোস্ট ও ঘানায় রেকর্ড পরিমাণ কোকো উৎপাদন হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বর্তমানে কোকোর প্রচুর সরবরাহ রয়েছে। পাশাপাশি বর্তমানে বিশ্ববাজারে কোকোর চাহিদায় দেখা দিয়েছে মন্দাভাব। বাজার বিশ্লেষকদের মতে চলতি মৌসুমে বিশ্ববাজারে বিপুল পরিমাণ কোকো উদ্বৃত্ত হিসেবে থেকে যেতে পারে। পণ্যটি উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াতে পারে ১,৫,০০০ থেকে ২,০০,০০০ টন। নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ। লাভজনক হয় মেঘনার শাখা নদী ও পুরনো ব্রহ্মপুত্র নদ সহ বিভিন্ন বিলে এই পদ্ধতিতে মাছ চাষ করছেন স্থানীয়রা। এতে একদিকে যেমন মাছের উৎপাদন বেড়েছে, অন্যদিকে তেমনি সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নদীতে লোহার পাইপ, বাঁশ, ড্রাম ও চারদিকে জাল দিয়ে তৈরি করা হয় এ ভাসমান খাঁচা। পুকুর তৈরি ও ভূমি ব্যবহারের খরচ বাঁচিয়ে নরসিংদীর মেঘনা নদীর নানা শাখায় ও পুরনো ব্রহ্মপুত্র নদসহ নানা বিলে এ পদ্ধতিতে মাছ চাষ করছেন চাষিরা। জেলায় প্রায় ৮৫০ খাঁচায় মাছ চাষ করা হয়। মৎস্য চাষিদের দেয়া তথ্য মতে জেলায় ১৫০ সহস্রাধিক খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। তুলনামূলকভাবে খরচ কম ও লাভ বেশি হয় এ পদ্ধতিতে তেলাপিয়া, পাবদা, পাঙ্গাস, রুই সহ নানা ধরনের মাছ চাষ করা হচ্ছে। তবে শিল্প কারখানার বর্জ্যে মেঘনার পানি দূষণ, মাছের খাবারের মূল্য বৃদ্ধি ও পুঁজির অভাব এ পদ্ধতিতে মাছ চাষের কিছুটা সমস্যা হয়। খাঁচা মৎস্য চাষী সুরজ মিয়া বলেন, পুকুরের তুলনায় খাঁচায় মাছ চাষ অনেকটা বেশি লাভজনক। মাছের স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং দুর্গন্ধহীন হওয়ার কারণে বাজারে এসব মাছের চাহিদাও বেশি। সরাসরি খাঁচা থেকেই এ মাছ বিক্রি করা যায়। কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন। ভাসমান পদ্ধতিতে সবজি চাষ আমাদের দেশের কৃষিতে একটি নতুন সংযোজন। নতুন নতুন সংযোজন কৃষির উন্নয়নকে আরও বেগবান করুক, সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017876828232 এই নম্বরে। প্রায় 400 বছরেরও পুরনো শ্রীমঙ্গল বড়রেখার এই আগর শিল্প, এখানকার মানুষ এই খাত থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সেই মানুষদের জন্য মঙ্গল কামনা রেখে শেষ করছি আমাদের এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।